হচ্ছে অনেক বড় ধরনের মাফিয়া। ও ডিরেক্টলি শুট করছে আমাদের সামনে আমাদের ভাইকে মেরে ফেলছে। ডক্টর ইউনূস সাহেবের এই সরকারকে হটানোর জন্য, তাকে বিপদে ফেলার জন্য নানান ধরনের গভীর ষড়যন্ত্র হচ্ছে। জেনারেল ওয়াকারুজ্জামান সাবধান, সাবধান জেনারেল সাহেবেরা। ডক্টর ইউনূসের কিছু হলে জনতা কিন্তু আপনাদের ছিঁড়ে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত। আমি মাত্র পাওয়া তাজা এবং গরম খবরে সেনাবাহিনীর হাতে রয়ের গোয়েন্দারা আটক হয়েছে। ডক্টর ইউনূসকে মারার জন্য, হত্যা করার জন্য রয়ের গোয়েন্দা বাহিনী কিন্তু ষড়যন্ত্র করেছিল। সেই ষড়যন্ত্র বাংলাদেশের সেনাবাহিনী প্রধান এবং সেনাবাহিনী ধরে ফেলেছে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য জানতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, সেই সাথে সাথে দেখতে পারবেন আমলাদের পবিত্র কি সত্যি, আমলার কি সত্যি অনেক পবিত্র, এমন তথ্য জানিয়ে কিন্তু কথা বলেছে জাহিরটা কি কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে এবং চাঞ্চল্যকর তথ্যগুলো ফাঁস করেছে। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেল আইকনে বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক দেখে আসি। জেনারেল ওয়াকারুজ্জামান সাবধান, সাবধান জেনারেল সাহেবেরা। ডক্টর ইউনূসের কিছু হলে জনতা কিন্তু আপনাদের ছিঁড়ে ফেলবে। ওয়াকারুজ্জামান, আপনি যে এরশাদের পথে এগুচ্ছেন ধীরে ধীরে। এরশাদ জিয়াউর রহমানকে হত্যা করেছিল তার লোক দিয়ে, জেনারেল মঞ্জুর এবং শেষে ক্যাপ্টেন ইমদাদ নামে এক ব্যক্তিকে ঢাকা থেকে পাঠিয়ে পুলিশ কাস্টাডিতে এরশাদ জিয়াকে হত্যা করিয়েছিল 30 মে 1981। এরশাদ কিন্তু পরদিনই ক্ষমতায় বসেনি। আসিফ নজরুলের যে বক্তব্য দেখলাম, ওটা অত্যন্ত আপত্তিকর একটা জঘন্য বক্তব্য। তার অফিসে তার মাথার উপরে শেখ মুজিবের ছবি আছে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তিনি আওয়ামী লীগকে একটা দেশপ্রেমিক ঐতিহ্যবাহী দল মনে করেন, যারা স্বাধীনতা আন্দোলনের উনি বললেন নেতৃত্ব দিয়েছিল। ওটা মিথ্যা কথা। স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব আওয়ামী লীগ দেয়নি, জনগণ, সেনাবাহিনী, মুক্তি বাহিনী এরা দিয়েছিল। তো আসিফ নজরুলের যে বক্তব্য, সেটা আমি মনে করি ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের বক্তব্যের চাইতেও মোর ডেঞ্জারাস, তার চাইতেও বেশি খারাপ। এটা ভুলে গেলে চলবে না যে জেনারেল ওয়াকার একজন হাসিনার অনুগ্রহ পুষ্ট একজন ভারতীয় আওয়ামী এজেন্ট। সুতরাং আমি ভূমিকাটা দিচ্ছি আওয়ামী এজেন্ট। আর এটাও ভোলা যাবে না যে এই মিথ্যাবাদী সেনাপ্রধান হাসিনার দেশ ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই একটা সামরিক বাহিনী নিয়ন্ত্রিত সরকার গঠনের সব ব্যবস্থা প্রায় করে ফেলেছিলেন। প্রিয় দর্শক, দয়া করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ডক্টর ইউনূসের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্রে মেতে উঠেছে ভারত এবং হাসিনার দোসররা। ডক্টর ইউনূসকে সরিয়ে সেনাপ্রধান ওয়াকার ক্ষমতা গ্রহণ করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। হুসেন মোহাম্মদ এরশাদের যেমন মেজর জিয়াকে হত্যা করেছে, ঠিক একইভাবে সেনাপ্রধান ওয়াকার ডক্টর ইউনূসকে হত্যা করে ক্ষমতা গ্রহণ করার পায়তারা করছে। আর এই সব কলকাঠি নাড়ছে স্বয়ং শেখ হাসিনা ভারতে বসেই। তাই এই মুহূর্তে আওয়ামী লীগ নামক দলকে নিষিদ্ধ করে সেনাপ্রধান ওয়াকার এবং প্রেসিডেন্ট চুপ্পুকে জোরপূর্বক পদত্যাগ করে জেলে ভরতে হবে। কারণ এরা ক্ষমতায় থাকলে আমাদের অর্জিত স্বাধীনতা যে কোনো মুহূর্তে হাইজ্যাক করে ফেলবে। দেশের নিরাপত্তা জায়গাগুলো ডিজিএফআই, এনএসআই, পুলিশ প্রায় সবখানেই এখনও মানবতা বিরোধী অপরাধীদের সহযোগিতার হাতে আছে। ডক্টর আসিফ নজরুলের মতো আরও বেশ কয়েকজন অন্তর্বর্তীকালীন সরকারের আছে, যারা আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার সর্বোচ্চ চেষ্টা করছে। আসিফ নজরুল বলছেন, কোন দল যদি জঙ্গি তৎপরতা না থাকে তাকে নিষিদ্ধ করা যাবে। আওয়ামী লীগের জঙ্গি তৎপরতা নেই। এই 15 বছর একটা ফ্যাসিস্ট সরকার হাজার হাজার মানুষ হত্যা করেছে। এই 1.5 মাসের ভেতরে জুলাইয়ের 18 তারিখ থেকে 15 তারিখ থেকে অগাস্টের 5 তারিখ পর্যন্ত হাসিনা কমপক্ষে 12,000 মানুষ হত্যা করেছে। এটা কি যথেষ্ট নয় এই দলটাকে নিষিদ্ধ ঘোষণা করা? এটা কি যথেষ্ট নয় এই দল আয়না ঘর এবং এই আপনার ডিবির পুলিশের কারাগারে হাজার হাজার লোককে বন্দী করে রেখেছে, তাদেরকে মেরে ফেলেছে? এই জেনারেল জিয়াউল হাসান নিজের হাতে লোক হত্যা করেছে এবং তারা কয়েক হাজার লোককে হত্যা করেছে, কয়েক হাজার লোককে গুম করেছে, নির্যাতন করেছে, দেশের হাজার হাজার কোটি টাকা তারা লুণ্ঠন করেছে। সেই আওয়ামী লীগকে বেআইনি ঘোষণা করা কি ডক্টর আসিফ নজরুলের জন্য খুব দুঃখের ব্যাপার? ভারতীয় আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা যাবে না। জার্মানিতে যদি নাৎসি পার্টি নিষিদ্ধ হয়,
ইটালিতে যদি ফ্যাসিস্ট পার্টি নিষিদ্ধ হয়, শুধু মুসলিনি বা হিটলারের বিচার তারা করেনি, তারা হাজার হাজার মানুষের বিচার করে ফাঁসি দিয়েছে। সুতরাং ডক্টর আসিফ নজরুল, আপনি যদি ইতিহাসটা না জানেন তাহলে আমি আপনার জন্য দুঃখ প্রকাশ করি। আপনি নিশ্চয়ই জানেন, তবে এটা আপনি যেভাবে লোকজনের মুখে ধুলো দিয়ে, চোখে ধুলো দিয়ে কাজ সারতে যাচ্ছেন, এটা কিন্তু কোনো ভালো কাজ করেননি। আমি ডক্টর ইউনূসকে আবার বলি, আসিফ নজরুল সাহেবকে হয় আপনার মন্ত্রিসভা থেকে বের করে দেন, উপদেষ্টা পরিষদ থেকে বের করে দেন, অথবা তাকে মৎস্য বিভাগ বা পশুপালন বিভাগ জাতীয় কোনো মন্ত্রণালয়ে নিয়ে যান। আইন বিভাগে রাখা যাবে না, কেননা আইন করেই কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট হতে হবে, এক্সিকিউটিভ প্রেসিডেন্ট হতে হবে, এবং দেশে একটা কঠোরভাবে একটা বিপ্লবী সরকার গঠন করতে হবে। আমি জানি হি আন্ডার কনস্ট্রেইন্ট, তার হাত পা বাঁধা, একদিকে শাহাবুদ্দিন, আরেকদিকে ওয়াকার গং। সুতরাং ওয়াকার এবং শাহাবুদ্দিন গঙের সঙ্গে আসিফ নজরুল সাহেব যদি যোগ দিয়ে থাকেন বা যোগ দেওয়ার চেষ্টা করেন, সেটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার হবে আপনার জন্য। ডক্টর ইউনূস সাহেবের এই সরকারকে হটানোর জন্য, তাকে বিপদে ফেলার জন্য নানান ধরনের গভীর ষড়যন্ত্র হচ্ছে। আর আজকে যে ঘটনা ঘটেছে, এলডিপির এই ব্যক্তি তিনি যে অন্যায় করেছেন, এটা কোনোভাবেই ক্ষমার যোগ্য না। আমার মনে হয় তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করে তাকে নিয়ে প্রয়োজনে ডিবি হারুনকে খবর দেওয়া হোক যে তুমি এখন থেকে ডিম থেরাপি দিবা কিছু নেতাদের। কারণ এখন যারা রিমান্ড করাচ্ছেন তাদের রিমান্ডের নমুনা, ডিবি হারুনের রিমান্ডের নমুনা দুইটা আলাদা জিনিস ছিল, কাজে লাগে। মানে যেহেতু আছে আইনা ডিবিতে, আইনা অন্তত রিমান্ডের ইস্যুতে ডিবি হারুনের কাজে লাগে। দেখেন ডক্টর ইউনূসের সাথে গোপনে বৈশা ডক্টর ইউনূস কথা বলতেছে, এরকম মোবাইল ধরে রেকর্ড করতেছে। কি হচ্ছে ভাবা যায়? ভাবা যায় এগুলা? এবার আসেন এখানে ঘটনা কি, ভিডিওটা শেয়ার করবেন। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, এই সকল কথিত নেতা এরা কার এজেন্ট? ভারতের নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের নাকি পাকিস্তানের চর? কোন দলের? বিএনপির নাকি আওয়ামী লীগের? কার পক্ষ হইয়া এই নেতা এরকম গোপনে ডক্টর ইউনূসের ভিডিও ধারণ করছিল? ঘটনা হচ্ছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি, কথিত এলডিপি, এগুলার সারা বাংলাদেশে 500 কর্মী নাই। এটার যে প্রেসিডিয়াম সদস্য ডক্টর নেয়ামুল বশির, শিক্ষিত হয়েছে কিন্তু অশিক্ষিত, মূর্খ, বর্বর, এটাই তার প্রমাণ। ডক্টর আছে নামের আগে। আচ্ছা, ডক্টর নেয়ামুল বশিরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ঘটনা কি? প্রধান উপদেষ্টার সাথে, আপনারা জানেন যে ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আপনার একটা মতবিনিময় সভা চালাচ্ছেন, বা নির্বাচনী রোডম্যাপ বা কিভাবে কি করবেন সংস্কার ইস্যুতে তিনি মানে দফায় দফায় বৈঠক করছেন। সেই বৈঠকে এলডিপির সাথে তার একটা বৈঠক ছিল। আর সেই আমরা এলডিপির দপ্তর সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 31 আগস্ট বিকাল 5টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনায় অংশগ্রহণ করে। আলোচনা চলাকালীন বিনা অনুমতিতে গোপনে দলের মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদের বক্তব্য দলের প্রেসিডিয়াম সদস্য ডক্টর নিয়ামুল বশির গোপনে ভিডিওতে রেকর্ড করেন যে ডক্টর ইউনূস এবং তিনি যখন কথা বলছিলেন, মানে তার দলের যিনি প্রধান আছেন। এখন এটা যেমনি যেমনি হোক টের পায়। একটা প্রশ্ন দিয়ে শুরু করি, আমলাদের চরিত্র কি ফুলের মতো পবিত্র? আমরা স্লোগানে এই কথাগুলো ব্যবহার করতে দেখেছি দীর্ঘকাল থেকে আমাদের দেশে। মানে আমলাদের চরিত্র ফুলের মতো পবিত্র কিনা এই প্রশ্ন আসলে আমার মাথায় হাজির হচ্ছে। কারণ আমলারা যেভাবে বহাল তবিয়তে, আমলা বলতে আমি শেখ হাসিনার সময়কার সর্বোচ্চ পর্যায়ের আমলারা যেভাবে যে জায়গায় আছেন সেটা নিয়ে বলছি। আমরা যেহেতু সরকারের মধ্যে বসে নেই, তাই জানি না সরকার কিভাবে কাজ করছে, কিন্তু বাইরে থেকে দেখে আমাদের কাছে এটা স্পষ্টভাবে মনে হয় আমলাতন্ত্র, বেসামরিক আমলাতন্ত্র একেবারে একই রকম রয়েছে, এবং সরকারের দিক থেকে কোনো ভিজিবল পরিবর্তন আমরা দেখছি না। সরকারকে কিছু ভিজিবল পরিবর্তন দেখানো দরকার আছে, কারণ একটা সরকার যখন শেখ হাসিনার মতো একটা বর্বর স্বৈরশাসককে, মাফিয়াকে ক্ষমতাচ্যুত করে যে সরকারটা ক্ষমতায় এসছে, তাকে কত সিম্বল জনগণের সামনে হাজিরা করতে হবে। দ্যাট মিনস দ্য গভর্নমেন্ট ইজ অ্যাক্টিং, সরকার অ্যাকশন নিচ্ছে, সরকার ইনঅ্যাকশনে নেই। রাদার আমরা গত 1 মাস হয়ে গেল প্রায় এই সরকারটার, 3 সপ্তাহ তো পারই হয়েছে, সেই সময়ের মধ্যে আমরা দেখছি যে সরকারের ভিজিবল তেমন কোনো গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড বা কাজ নেই। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে হাজির হয়েছে আমাদের রাষ্ট্রের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। আমরা এখনো দেখছি শেখ হাসিনার সচিবরা সব প্রায় সবাই কম বেশি পদে বহাল আছেন, চেঞ্জ করলেও তাদেরকে কম বেশি একই রকম পদে রাখা হচ্ছে। আমি আসবো, একটা চমৎকার রিপোর্ট এসছে, সেই রিপোর্টটার কিছু অংশ পড়বো এবং এই কথাগুলো আমাদের সামনে আনতে চাইছি। ভাব দেখে মনে হয় বাংলাদেশে একমাত্র পাপী ছিল পুলিশ। আমি আমার আগে একাধিক ভিডিওতে বলেছি পুলিশের কপাল খারাপ আসলে, কারণ পুলিশের চাকরিটাই এরকম, পুলিশকে অস্ত্র নিতে হয়, আইন শৃঙ্খলা রক্ষা করতে হয়, সেটা নিয়ে নামতে হয় এবং প্রয়োজনে গুলি করতে হয়। নিশ্চিতভাবেই এই আন্দোলন দমনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে, শুধু সেটা না, গত 15 বছর শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পুলিশকে যেভাবে ব্যবহার করেছেন সেটা বিভৎস, বর্বর ছিল। কিন্তু একই রকম যেহেতু সচিবের চাকরি প্রশাসনের ক্ষেত্রে, তার চাকরিতে তাকে বন্দুক ধরতে হয় না জনগণের বুকে, তাই তারা ঠিক সেই অর্থে আমাদের দৃষ্টিতে নেই। আমি এই কথাগুলো অন্য ভিডিওর মাঝে বলেছি, কিন্তু আমি মনে করি এটা নিয়ে আলাদাভাবে কথা বলা দরকার।
শেখ হাসিনার স্বৈরতন্ত্র মাফিয়া রেজিম টিকে থাকার জন্য বিভিন্ন ক্ষেত্রের অন্য ক্ষেত্রের আমলাদের কি বিরাট ভূমিকা নেই? নিশ্চিতভাবেই আছে, কিন্তু তারা বহাল তবিয়তে আছেন। শেয়ারবিজ এই পত্রিকাটা আমরা দেখেছি বিগত আওয়ামী সরকারের সময় বেশ সাহস নিয়ে রিপোর্ট করেছেন, এবং এই পত্রিকার একজন রিপোর্টার ইসমাইল আলী অনেক ইস্যুতে দুর্দান্ত সব রিপোর্ট করেছেন, বিশেষ করে জ্বালানি খাত নিয়ে তো করেছেনই। এটাও জানাব ইসমাইল আলীর রিপোর্ট। হেডলাইন হচ্ছে হাসিনার বিশ্বস্ত আমলারা এখনো বহাল তবিয়তে। একটা তালিকা আছে, আমি রিপোর্ট থেকে একটু অংশ পড়ে খতিয়ে জানা গেছে বেশিরভাগ আমলাই বর্তমানে দায়সারা কাজ করছেন, সচিবালয়ে প্রতিদিন এলেও নিয়ম রক্ষার্থে কিছু কাজ করছেন বা ফাইল চালাচালি করে সময় পার করছেন। অনেক বিশ্বস্তদের সঙ্গে বসে অন্তর্বর্তীকালীন সরকারের কাজকর্মের সমালোচনা বা রাজনৈতিক আড্ডায় সময় পার করছেন। কোনো কর্মচাঞ্চল্য নেই, সবাই গাছাড়া ভাব দেখা যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। অন্তর্বর্তীকালীন সরকারকে অসহযোগিতার মনোভাব নিয়ে চলছেন তারা। এছাড়া সম্প্রতি আনসার বিদ্রোহে কয়েকজন সচিবের প্রত্যক্ষ মদত ও পরোক্ষভাবে সহায়তার অভিযোগ উঠেছে, যদিও সরকারের পক্ষ থেকে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি। যেমন এর মধ্যে একজন বলা হচ্ছে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ হাবিবুর রহমান, মানে কারা কারা বহাল তবিয়তে আছে তাদের ক্ষেত্রে। গত বছরের 1 জুন বিদ্যুৎ বিভাগে যোগদান করেন তিনি। পাশাপাশি বিদ্যুৎ খাতের রাষ্ট্রায়ত্ত 8টি কোম্পানিরও চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান। অভিযোগ রয়েছে নতুন বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন, বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে কেনাকাটা, ঠিকাদার নিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে তিনি দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল আহমেদের বিশ্বস্ত সচিব নানাভাবে অর্থবিত্তের মালিক বনে গেছেন। মানে 1 জন 2 জন 3 জন 5 জন সচিবকে যদি আপনি সরাতে, বিদ্যুৎ সচিবকে সরাতে হবে ইমিডিয়েটলি, এটা খুব বেসিক কথা। গত সরকার যে কয়েকটা সেক্টর থেকে তার টাকা বানিয়েছে, অর্থাৎ সরকারের বিভিন্ন অলিগাররা টাকা বানিয়েছে, আমি বহুবার বলেছি, এর মধ্যে ইনফ্রাস্ট্রাকচার থেকে করেছে, ব্যাংক লুটের মাধ্যমে করেছে, এর মধ্যে একটা হচ্ছে আবার বিদ্যুৎ সেক্টর, আর বাজার থেকে সিন্ডিকেট করে করেছে। বিদ্যুৎ ক্ষেত্রে আমরা জানি কি রকম ভাবে আমাদেরকে লুট করা হয়েছে, অনেক আলোচনা করেছি আমরা সবাই, এখন কম বেশি জানি কিভাবে হয়েছে। ক্যাপাসিটি চার্জকে কিভাবে একটা আইন করার মাধ্যমে অলিগারদেরকে বিদ্যুৎ কেন্দ্র গছিয়ে দিয়েছে, সেই বিদ্যুৎ সচিব এখনো রয়ে গেছেন। সারপ্রাইজিং কথাটা বলার কথা, কিন্তু মনে হয় এই সরকার এই ব্যাপারগুলোকে খুবই গা সওয়া করে ফেলেছেন। শেখ হাসিনা বিশ্বস্ত আমলাদের মধ্যে এখনো বহাল তবিয়তে আছেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। আমরা তো বুঝতেই পারি মন্ত্রী পরিষদ সচিব হচ্ছে প্রশাসনের সর্বোচ্চ পদ, সেই পদে শেখ হাসিনা তার সবচেয়ে বিশ্বস্ত, মানে শেখ হাসিনার যিনি বিশ্বস্ত তিনি ভালো মানুষ নন। বেসিক একটা রুল আছে। ক্যাবিনেট সেক্রেটারি যিনি হয়েছেন, আমি চিনি না তাকে, জানি না, তার প্রতি আমার কোনো ব্যক্তিগত জানাশোনা বা ক্ষোভ বিদ্বেষ নেই, কিন্তু ক্যাবিনেট সেক্রেটারি হয়েছিল শেখ হাসিনার সময়। এটুকু যথেষ্টের বেশি কারণ তাকে সরানোর জন্য, কিন্তু তিনি বহাল তবিয়তে রয়েছেন। এখানে বলা হচ্ছে তিনি জ্বালানি খনিজ সম্পদ বিভাগে ছিলেন, উনি মন্ত্রী পরিষদ সচিব হওয়ার আগে, মানে আগে জ্বালানি খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ছিলেন, এটাও সরকারের খুবই প্রিভিলেজ, এর আগে বিভিন্ন জায়গায় ছিলেন। তারপরে বলা হচ্ছে আইন ও বিচার বিভাগের বিতর্কিত সচিব মোহাম্মদ গোলাম সরোয়ার এখনো বহাল তবিয়তে আছেন। শেখ হাসিনা বিশ্বস্ত সচিবের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। শেখ হাসিনার বিরুদ্ধে চলমান আন্দোলনের সময় গোয়েন্দা সংস্থার অফিসের 6 জন সমন্বয়কে আটকে রাখা, তাদের বিরুদ্ধে ডিবি প্রধান হারুনের নানা কর্মকাণ্ডে তথ্য ফাঁস হয়েছে। গত শেখ হাসিনার পতনের দিন গণভবন থেকে 5 আগস্ট দুজনের তথ্য আদান প্রদানের নথি উদ্ধার করা হয়। এছাড়া তিনি সচিব হয়ে বহাল থাকা অবস্থায় সাবেক প্রধান বিচারপতি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে জুডিশিয়াল কু করার ব্যর্থ চেষ্টা করেন, উনি বহাল তবিয়তে আছেন। পানি মন্ত্রণালয়ের সচিব নাজমুল হাসান ও শেখ হাসিনার বিশ্বস্ত আনসার বিদ্রোহে তার মদতের অভিযোগ উঠেছিল, সরকার তার দিক থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরকম ফরিদ আহমেদ বর্তমানে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, আনসার বিদ্রোহে তারও মদতের অভিযোগ উঠেছিল। উনি কবে জয়েন করেছেন বলছেন, এই আমলা এর আগে 1.5 বছর ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরকম কোথায় কোথায় ছিলেন। নৌ পরিবহনের সিনিয়র সচিব যিনি আছেন, তিনি আগে বিভিন্ন জায়গায় ছিলেন। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হলো মোস্তফা কামালের সম্পর্কে বলা হচ্ছে মোহাম্মদ মোস্তফা কামাল 9ম জাতীয় সংসদে সংসদ উপনেতার একান্ত সচিব এবং 5ম সংবিধান সংশোধন কমিটিতে চেয়ারম্যানের একান্ত সচিব হিসেবে সহায়ক কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তিনি দায়িত্ব পালন করেছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তিনি 19 জয়েন করেছেন, ইনি আগে বিভিন্ন দায়িত্বে ছিলেন। তার মানেটা হচ্ছে এই রকম কয়েকজনের কথা এই রিপোর্টে বলা হয়েছে, কিন্তু আমার একটা ভিন্ন আর্গুমেন্ট আছে। আমি বিশ্বাস করি, যেটা আমি বলেছি, শেখ হাসিনা সরকারের সময় এমন কেউ কোনো মন্ত্রণালয়ের সচিব হতে পারেননি। গ্রসলি কিছু এক্সেপশন থাকতে পারে, কিন্তু এক্সেপশন ইজ নেভার দ্য এক্সাম্পল অর রুল। সো যতজন সচিবের পদে থাকার মানুষ আছেন তাদের মধ্যে উইথ সাম ফিউ এক্সেপশনস প্রায় সবাই সরকারকে চাটুকারিতা করে তারা পদ পেয়েছেন, এবং এই চাটুকারিতা বেসিকলি করে অত্যন্ত ইনকেপেবল, ইনএফিশিয়েন্ট লোকজন। দল করুক না করুক, ধরলাম যে বিরোধী মতাদর্শের মানুষও নন, কিন্তু যোগ্য মানুষ একটা অযোগ্য সমান চাটুকারিতা করতে পারে না। এটা আমাদের দৈনন্দিন জীবন, আমাদের জীবনযাপনের অভিজ্ঞতায়, আমাদের সমাজ থেকে আমরা এটা শিখেছি। সুতরাং যিনি ওই পদগুলোতে গেছেন, মোটা দাগে আবারও বলছি উইথ ফিউ এক্সেপশনস, প্রায় সবাই অত্যন্ত অদক্ষ, অযোগ্য লোকজন। এদের সবাইকে, প্রত্যেকটা সচিবকে আসলে সরিয়ে ফেলা হচ্ছে ইমিডিয়েটলি। আমরা দেখেছি না, লোকাল গভর্নমেন্টের ক্ষেত্রে উপজেলা চেয়ারম্যানকে একসাথে সরিয়ে ফেলা হয়েছে। আমি বর্তমানে মনে করি বাংলাদেশে শেখ হাসিনার শেষ সময়গুলোতে না, শুধু এর আগে বহু বছর
আওয়ামী লীগ থেকে নির্বাচিত সোকল্ড, এগুলো নির্বাচন না, নির্বাচিত বলছি টেকনিক্যালি, যেসব জনপ্রতিনিধি বিভিন্ন জায়গায় ছিলেন, গায়ের জোরেও ছিলেন, তারা এই রাষ্ট্রের যতটুকু ক্ষতি করেছে তার চাইতে 1000 গুণ বেশি ক্ষতি করেছে এই আমলারা। একেবারে যেরকম ঢালাও ভাবে সরিয়ে ফেলা হয়েছিল, ঢালাও ভাবে সরিয়ে ফেলা উচিত হতো আমি মনে করি। হ্যাঁ, কেউ বলতে পারেন এর পরবর্তী ধাপে যারা আছেন তারা কি যথেষ্ট যোগ্য আছেন কিনা, তাহলে কি করবো ইত্যাদি ইত্যাদি নানান রকম প্রশ্ন আছে, কিন্তু সেইগুলো সামাল দেওয়া যেত হয়তো। আর আমাদের সচিবরা অনেক চমৎকার ভাবে এই দেশকে সাজিয়েছেন, চালিয়েছেন। এই লোকজনই কি করেছেন, কি করেছিলেন আমরা দেখে নিই। বা আবহমান কাল থেকে আমাদের আমলাতন্ত্র, অন্তত আমি যত সময় থেকে বুঝতে শিখেছি, এই দেশটা কি অসাধারণ কিছু হয়েছে। আমাদের আমলারা কি দারুণ এফিশিয়েন্ট, দারুণ দক্ষভাবে দেশের ভালো কিছু করতে পেরেছেন? নো ওয়ে, কোনোভাবেই না। সুতরাং এগুলো পাল্টে ফেললে যে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে, সরি, আমি মনে করি না। রাদার এই মেসেজটা মানুষের সামনে যেত যে শেখ হাসিনার সময় থাকা লোকজনকে সরানো হয়েছে, যেটা এই গণ অভ্যুত্থানের একটা দাবি। অ্যাট দ্য সেম টাইম এটাও খুব জরুরি আমার কাছে, সেটা হলো এই যে এই লোকগুলো এই জায়গাগুলোতে আছেন, এমনকি কারো কারো বিরুদ্ধে আমরা বলছি আনসার বিদ্রোহে মদদের অভিযোগ আছে, সেটা বাদ দেই, লেথার্জিক হয়ে বসে থাকা, সরকারের কাজকে স্লো ডাউন করার চেষ্টা করা, এগুলো তারা করছেন আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি। একই সাথে আরো অন্যান্য ডিপার্টমেন্টস আছে, অন্যান্য জায়গায় একই রকম স্থবিরতা আছে, একই রকম প্রবলেম আছে। আর শুধু সেটা না, আরেকটা কাজও সরকারের খুব দ্রুত করা উচিত আমি মনে করি। অলরেডি সরকারের দিক থেকে একটা ভালো পদক্ষেপ আমি মনে করি হয়েছে, সেটা হলো তাদের সম্পত্তির বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। আমি দাবি জানাই জনগণের পক্ষ থেকে এই তথ্যগুলো পাবলিক হয়ে যাওয়া উচিত। আমাদের জনপ্রতিনিধিদের যেমন তথ্য ওয়েবসাইটে পাওয়া যায়, আমাদের আমলাতন্ত্রের সম্পত্তির তথ্য ওয়েবসাইটে পাওয়া যাওয়া উচিত হবে। এবং শুধু সেটা না, তারা যে তথ্য দেবেন দেন, তারা ধরে দিতে পারেন দায়সারা গোছের তথ্য দিতে পারেন না। খুব দ্রুত আমাদের শত শত মানুষ আমরা খুঁজে পাবো এই আমলাদের মধ্যে যারা অকল্পনীয় পরিমাণ দুর্নীতি করেছেন, সেগুলো খুঁজে বের করতে হবে। এই যে যেসব সচিবকে চাকরি থেকে বের করে দেওয়া যৌক্তিক হতো বলে আমরা মনে করি, তাদেরকে শুধু চাকরি থেকে চলে যাওয়াই যথেষ্ট বিষয় নয়। এদের প্রায় সবাই মারাত্মক রকম দুর্নীতির সাথে জড়িত আছেন, এবং এদের অনেকেই এই সরকারের নানা রকম অপশাসন এবং মানবাধিকার লঙ্ঘন এই ধরনের ঘটনার সাথেও জড়িত আছেন। আমি প্রায় বলছি একটা কথা, 2018 সালের রাতের ভোটের যে সিল মারা হয়েছিল, তখনকার ডিসিরা সবাই কি আছেন, কোথায় আছেন? রিটার্নিং অফিসাররা, তখনকার এসপিরা, যদিও পুলিশ নিয়ে আমরা মোটামুটি কিছু পদক্ষেপ নিচ্ছি, কারণ পুলিশের প্রতি আমাদের যেহেতু ক্ষোভ আছে, আমি দেখতে পাচ্ছি যে সরকারও কিছুটা করছে, কিন্তু ডিসিরা কি করছেন? এই রকম মানুষজনকে শুধুমাত্র চাকরিচ্যুত না, তাদের বিরুদ্ধে যার যার বিরুদ্ধে সম্ভব দুর্নীতি সহ অন্যান্য আর যে সব ফৌজদারি অপরাধ হয়েছে সেগুলোর ব্যবস্থা নিতে বলা যেতে পারে, নিতে হবে আসলে। এবং দুর্নীতি নানা ক্ষেত্রে, যেমন আমরা একটা উদাহরণ দেই যে মতিউরের আলোচনা আসলো এনবিআর এর মানুষ, মানে উনি ঘুষ খেয়ে টাকা তৈরি করেছেন, কিন্তু এই ঘুষ খাওয়া, এই ঘুষ খেয়ে তিনি যখন অনেকগুলো কোম্পানিকে নানান রকম অন্যায় সুবিধা দেন, তাতে রাষ্ট্রের কি পরিমাণ টাকা লস হয় আমরা তো বুঝতে পারি। এনবিআর চেয়ারম্যান এস আলম সহ আরো কোন কোন গ্রুপকে হাজার হাজার কোটি টাকা যে মওকুফ করছেন, উনি কিছু টাকা পাচ্ছেন, সাম পার্সেন্টেজ, কিন্তু রাষ্ট্রের ক্ষতি হয়েছে, রাষ্ট্রের ক্ষতি হয়। এগুলো সবগুলো মারাত্মক অপরাধ, শুধুমাত্র দুর্নীতি হিসাবে এগুলোকে আমরা ডিফাইন করা ঠিক হবে না, ফিনান্সিয়াল করাপশন হিসেবে, কারণ প্রত্যেকটা সব দুর্নীতির সাথে রাষ্ট্রের ভয়ঙ্কর রকম ক্ষতি জড়িত আছে। আমরা ব্যক্তিগতভাবে, মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং আমি দেখলাম যে এটার শুধু আমার ব্যক্তিগত চিন্তা না, অনেক ক্ষেত্রেই এই আলাপটা আসছে, বিভিন্ন দিক থেকে আসছে। আমি ব্যক্তিগতভাবে যখন কথা বলি কারোর সাথে, আমার ভিডিওগুলো নিচে অনেকে মন্তব্য করেন, সেই মন্তব্যে আমি দেখতে পাই যে আমাদের সিন থেকে বের হয়ে যাওয়া আমলাদের আলাপ প্রচুর আসছে। আমলা বলতে ইনফ্যাক্ট পুলিশও আমলা, কিন্তু প্রশাসনের আমলাদের কথা অনেক বেশি আসে। এরা সামহাউ সব কিছু করলো, সব অন্যায়ের সাথে বিভৎসতার সাথে থাকলো, কিন্তু তারা একরকম সেফ, খানিকটা শেখ রেহানার মতো। অনেকে দেখলাম শেখ রেহানাকে সামনে এনে বলছে যে উনি যাবতীয় লুটপাটের মূল নেতৃত্বের মধ্যেই ছিলেন, কিন্তু খুব বেশি আলোচনা তাকে নিয়ে, উনি বেঁচে গেলেন। যাবতীয় ক্ষোভ বিক্ষোভ আমাদের শেখ হাসিনার কাছে গিয়ে পড়েছে। এই আমলাদেরকেও আমার কাছে টু সাম এক্সটেন্ট শেখ রেহানার মতো মনে হচ্ছে। যাবতীয় এই ভিলের সাথে ছিলেন, ভালোভাবেই ছিলেন, কিন্তু আলোচনা কম হচ্ছে। সরকারের খুব দ্রুত জনগণের সামনে এই মেসেজ হাজির করতে হবে, এই সরকারকে মনে রাখতে হবে রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা এসেছেন, সুতরাং তারা শুধু কাজ করে না, তাদের মধ্যে ইনঅ্যাকশন বা ল্যাথার্জি আমরা দেখছি, কিন্তু তার চাইতে জরুরি কথা তাদের পদক্ষেপ নিতে হবে এবং সেটা জনগণের সামনে ভিজিবল করে তুলতে হবে। এই যে সম্পত্তির কথা বলছেন, খুব দ্রুত তারা দিয়েছে, কি দিয়েছে, তার ভিত্তিতে কি ব্যবস্থা হয়েছে, শুধু চাকরিচ্যুতি না, কি ফৌজদারি ব্যবস্থা হয়েছে, সেগুলো আমরা দেখতে চাই। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।